अज्ञानञ्जनस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनित्याय नमो आचार्यपदाय नित्याय कृपापदाय गौरपदाय नमो ओं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनित्याय नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यता पच्चर गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय सद्भक्ताय हरे कृष्ण। সর্বপ্রথম করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বিয়ের পর মুকুন্দ এবং জানকী নিউ ইয়র্ক ছেড়ে চলে গিয়েছিল। মুকুন্দ স্বামীজিকে বলেছিল যে সে ভারতবর্ষে গিয়ে ভারতীয় সঙ্গীত অনুশীলন করতে চায়, কিন্তু সাবধান অরিগানে কয়েক সপ্তাহ কাটাবার পর সে সান ফ্রান্সিসকোতে চলে গিয়েছিল। এখন তার মাথায় একটি ভালো পরিকল্পনা এসেছে। সে চেয়েছিল যে একটি বাড়ি ভাড়া করে স্বামীজিকে ডেকে আনবে এবং হেইট অ্যালসবেরি অঞ্চলে হরে কৃষ্ণ আন্দোলন শুরু করবে, ঠিক যেমন লোয়ার ইস্ট সাইডে সে শুরু করেছিল। সে জানিয়েছিল যে সেখানে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রসারের খুব সুন্দর সম্ভাবনা রয়েছে। মাঝে মাঝে ছেলেরা যখন সন্ধ্যাবেলায় তার ঘরে সমবেত হতো, স্বামীজি তাদের জিজ্ঞাসা করতেন সান ফ্রান্সিসকোতে মুকুন্দের আয়োজন পূর্ণ হয়েছে কিনা। কয়েক মাস ধরেই প্রভুপাদের সান ফ্রান্সিসকোতে যাওয়া নিয়ে বেশ একটি দোটানায় সৃষ্টি হয়েছিল। অবশেষে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মুকুন্দের কাছ থেকে একটি চিঠি এলো। হেইট অ্যাসবেরি অঞ্চলের কেন্দ্রস্থল ফেডেরিক স্ট্রিটে সে একটি দোকানঘর ভাড়া নিয়েছে। সেটিকে এখন মন্দিরে রূপান্তরিত করতে আমরা ব্যস্ত। প্রভুপাদ ঘোষণা করলেন, আমি এক্ষুনি ওখানে যাব। মুকুন্দ জানিয়েছিল যে হিপি আন্দোলনের কেন্দ্রস্থল সান ফ্রান্সিসকোর হেইট অ্যাসবেরিতে সমস্ত যুব সম্প্রদায় মিলিত হচ্ছে। যে অঞ্চলে মুকুন্দ দোকানঘরটি ভাড়া নিয়েছিল, সেখানে আমেরিকার সব কয়টি রাষ্ট্র থেকে হাজার হাজার হিপি এসে সমবেত হয়েছে। যুব সম্প্রদায়ের এই নবজাগরণ নিউ ইয়র্ক শহরে যা ঘটেছিল তার থেকে অনেক বড়। নতুন মন্দির প্রতিষ্ঠা করার জন্য অর্থ সংগ্রহের প্রয়োজন। মুকুন্দ একটি মন্ত রক ড্যান্স আয়োজন করার চেষ্টা করেছিল এবং সে জানিয়েছিল যে তাতে সব কয়টি নাম করা সঙ্গীত গোষ্ঠী অংশগ্রহণ করবে এবং তার মুখ্য আকর্ষণ হবে স্বামী ভক্তিবেদান্ত এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন। মুকুন্দ এই চিঠিটির সঙ্গে একটি প্লেনের টিকিট পাঠিয়েছিল, কিন্তু স্বামীজির কয়েকজন শিষ্য স্বামীজিকে যেতে দিতে রাজি হলো না। যারা নিউ ইয়র্ক ছেড়ে যেতে পারছিল না, তারা স্বামীজির সান ফ্রান্সিসকো যাবার পরিকল্পনা বিরোধিতা করতে লাগলো। তারা বলেছিল যে ওখানে কেউই ঠিক মতো স্বামীজির দেখাশোনা করতে পারবে না, আর রক সঙ্গীত শিল্পীদের সঙ্গে স্বামীজির অংশগ্রহণ করাটা তো কোনো মতেই বরদাস্ত করা যায় না। ওখানকার লোকেদের কোনো ধারণাই নেই যে কিভাবে একজন সাধুকে শ্রদ্ধা করতে হয়। আর তাছাড়া ওখানে কোনো যথার্থ মন্দিরও নেই, ওখানে ছাপাখানা নেই, ব্যাক টু গড হেড ম্যাগাজিন নেই। স্বামীজি কেন শুধু শুধু নিউ ইয়র্ক ছেড়ে ক্যালিফোর্নিয়ার কতকগুলি অপরিচিত লোকের সঙ্গে একটি সঙ্গীতানুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাবেন? কিভাবে তিনি তাদের নিউ ইয়র্কে ফেলে রেখে যাবেন? তাকে ছাড়া তাদের পারমার্থিক জীবন কিভাবে চলবে? দুই একজন তাদের এই মনোভাব স্বামীজির কাছে প্রকাশ করেছিল। তারা তাকে আভাস দিয়েছিল যে তিনি চলে গেলে সান ফ্রান্সিসকো অথবা নিউ ইয়র্ক কোনো জায়গাতেই কাজ হবে না। আর তারা প্রার্থনা করেছিল স্বামীজি যেন সেখান থেকে চলে না যান। কিন্তু তারা দেখলো যে সেখানে যেতে প্রভুপাদ সম্পূর্ণ বদ্ধপরিকর। তিনি কোনো বিশেষ জায়গার প্রতি আকৃষ্ট নন। তিনি কেবল শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে আসক্ত এবং যেখানেই শ্রীকৃষ্ণ তার বাণী প্রচারের কাজের জন্য তাকে পাঠাতে চান, তিনি সেখানেই যাবেন। তারা দেখলো যে প্রভুপাদ সম্পূর্ণ অনাসক্ত। তিনি বিভিন্ন জায়গায় গিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে চান।
ব্রহ্মানন্দ। তিনি চলে যাচ্ছেন দেখে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছিলাম। আমি কখনোই ভাবিনি যে নিউ ইয়র্কে লোয়ার ইস্ট সাইড ছাড়িয়ে কৃষ্ণ ভবনামৃত প্রচারিত হবে। নিউ ইয়র্ক শহরের অন্যান্য অঞ্চলে তারা প্রসার হওয়ার কথা আমি কল্পনা করতে পারিনি। আমি ভেবেছিলাম যে চিরকাল তা এখানেই থাকবে। জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহে প্লেনের টিকিট করা হলো, আর ভক্তরা স্বামীজির পাণ্ডুলিপিগুলি যত্ন সহকারে একটি ট্রাঙ্কে ভরে রাখলো। রণচূড় নামে একটি নতুন ভক্ত, যে টমস্কিন স্কোয়ার পার্কে যোগ দিয়েছিল, সেই স্বামীজির সঙ্গে স্নান প্রাকিস্কুতে যাওয়ার জন্য প্লেনের ভাড়া জোগাড় করেছিল, এবং ভক্তরা মনে করেছিল যে প্রভুপাদের সেবা করার জন্য একজন অন্তত তার সঙ্গে যাক। প্রভুপাদ তাদের আশ্বাস দিয়েছিলেন যে তিনি কয়েক সপ্তাহের জন্য সেখানে যাচ্ছেন, এবং তার অনুপস্থিতিতে সবকিছুই যেন যথাযথভাবে সম্পাদিত হয়। তিনি তার ঘরে অপেক্ষা করছিলেন। ভক্তরা তাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ির বন্দোবস্ত করেছিল। সেই দিনটি ছিল মেঘে ঢাকা এবং খুব ঠান্ডা, আর সেই ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে ঘর গরম রাখতে গিয়ে রেডিয়েটর থেকে সশব্দে বাষ্প বেরোচ্ছিল। তিনি তার সঙ্গে কেবল একটি সুটকেস নিলেন, তাতে উম তিনি কিছু কাপড় এবং কিছু বই নিলেন। তিনি একবার দেখে নিলেন যে আলমারিতে পাণ্ডুলিপিগুলি ঠিক মতো রয়েছে কিনা। তার অনুপস্থিতি কীর্তনানন্দ তার অ্যাপার্টমেন্টের তত্ত্বাবধান করবে। তিনি ডেস্কের পিছনে তার আসনে বসলেন, যেখানে গত 6 মাস ধরে তিনি বহুবার বসেছেন। ঘন্টার পর ঘন্টা ভগবত গীতা এবং শ্রীমৎ ভাগবতের অনুবাদ করেছেন, এবং যেখানে বসে তিনি বহু অতিথি এবং তার অনুগামীদের সঙ্গে কথা বলছেন। কিন্তু আজ আর তিনি সেখানে বন্ধুদের সঙ্গে কথা বললেন না, অথবা শ্রীমৎ ভাগবতের পাণ্ডুলিপি টাইপ করবেন না। এখন বিদায় নেওয়ার আগে কয়েক মিনিটের জন্য কেবল বসে তিনি বিদায় মুহূর্তের প্রতীক্ষা করতে লাগলেন। নিউ ইয়র্কে এটি তার দ্বিতীয় শীত। তিনি কৃষ্ণ ভবনামৃত আন্দোলন শুরু করেছেন। কিছু ঐকান্তিক ছেলে মেয়ে তার অনুগামী হয়েছে। লোয়ার ইস্ট সাইডে সকলেই এখন তাকে চেনে। কবরের কাগজে তার কার্যকলাপের খবর বেরোয়, আর এটি তো সবে শুরু। এই জন্যই তিনি বৃন্দাবন ত্যাগ করেছিলেন। প্রথমে তিনি জানতেন না যে আমেরিকা 2 মাসের বেশি তিনি থাকতে পারবেন কিনা। বাটলারে তিনি তার বইগুলি জনসাধারণের কাছে তুলে ধরেছিলেন। তারপর নিউ ইয়র্কে তিনি তার প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করেছেন। তিনি দেখছেন যে মায়াবাদীদের অনেক বড় বড় বাড়ি রয়েছে, তারা মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল, কিন্তু ভগবত গীতার যথার্থ বাণী পর্যন্ত প্রদান করছিল না। আর আমেরিকায় জনগণ তখন ঐকান্তিকভাবে সত্যের অনুসন্ধান করছিল। এই সময়টি তার অনেক দুর্যোগের মধ্যে কেটেছে। ভারতবর্ষে কারো কাছ থেকে তিনি কোনো রকম সাহায্য পাননি, যদিও তার গুরু মহারাজ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এটি চেয়েছিলেন। যেহেতু এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাসনা, তাই তার আশীর্বাদ নেমে এসেছে, এবং তার ইচ্ছা অনুসারে পৃথিবীর প্রতিটি নগরে ও গ্রামে তার বাণী অবশ্যই প্রচারিত হবে। হরে কৃষ্ণ। প্রভু প্রভু আসছে, গেটে ধাক্কাইতেছে, বৃষ্টি পড়ছে তো, আসছি। ওকে, অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমরা দেখলাম প্রভুপাদের প্রতি তার শিষ্যদের কিরকম ভালোবাসা। দেখুন, আরেকটা জিনিস ভালো করে ফলো করে দেখুন, প্রভুপাদের যে গৃহস্থ শিষ্য, তারাই কিন্তু প্রচারের জন্য কিন্তু অন্য জায়গার মধ্যে সবকিছু ব্যবস্থা করেছে। বুঝতে পারছেন? এটা একটা বড় কিন্তু শিক্ষণীয় পয়েন্ট। গৃহস্থরাই কিন্তু প্রথম প্রচারটা এগিয়ে নিয়েছিল প্রভুপাদের সাথে। বুঝতে পারছেন? তারাই কিন্তু সান ফ্রান্সিসকোর মধ্যে এই প্রোগ্রামের আয়োজন করেছে, দুজন। ওকে, এখান থেকে অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়। আমরা গৃহস্থগুলিতে শুধু কি করে নিজের জীবন বাঁচবে, নিজে চলবে, এই চিন্তা। আর এখানে দেখুন ওদের ভাবনা কিরকম। ওকে, সুনির্মলা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম।
এই 26 নং সেকেন্ড এভিনিউ বাড়িটি বেশ সুন্দর। এখানেই তিনি তার কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করেছেন। এখানকার কার্যকলাপ এখন তার শিষ্যরা চালিয়ে নিতে পারবে। তাদের কয়েকজন তাকে তাদের সমস্ত রোজগার দান করেছিল। এটি তো সবে শুরু। প্রভুপাদ তার ঘড়ি দেখলেন, তার উলের ওভারকোটটি পরলেন এবং মাথায় টুপি ও পায়ে জুতো পরে নিলেন। তারপর জপমালায় ডান হাতটি ঢুকিয়ে জপ করতে শুরু করলেন। তার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে তিনি উঠোনে এলেন। সেখানে বরফ জমে আছে আর সবকিছু নিস্তব্ধ। গাছগুলিতে একটিও পাতা নেই। মন্দির পেরিয়ে তিনি রাস্তায় এলেন। তিনি নিউ ইয়র্ক থেকে বিদায় নিলেন। ব্রহ্মানন্দ, রূপানুগ এবং সৎস্বরূপ এখন তাদের অফিসে। সকলের অগোচরেই যেন তিনি সেখান থেকে চলে গেলেন। বিদায় সম্ভাষণ সূচক কোনো অনুষ্ঠান হলো না, এমনকি তিনি বিদায়কালীন ভাষণও দিলেন না। তৃতীয় অধ্যায়। তিনি শুধু তাদের পথ দেখাতে পারেন। সান ফ্রান্সিসকো, 16 জানুয়ারি 1967। বিমানবন্দরে যখন নিউ ইয়র্ক থেকে আসা ইউনাইটেড এয়ারলাইন্সের 21 নং উড়ানটির কথা ঘোষণা করা হলো, তখন প্রায় 50 জন হিপির একটি দল উদ্গ্রীব হয়ে উঠল। স্বামীজি যে কেমন হবেন বা তার থেকে যে কি আশা করা যায় সেই সম্বন্ধে অনিশ্চয়তা বশত তারা ক্ষণিকের জন্য উৎকণ্ঠিত হয়ে উঠল। রজার সেগাল, আমাদের দলটি সান ফ্রান্সিসকো বিমানবন্দরের পক্ষে বেশ পাঁচমিশালি ছিল। মুকুন্দের পরনে ছিল চৌকো নকশাটা জাদুকরদের আলখাল্লা। শ্যামের পরনে ছিল হুডওয়ালা একটি মরক্কো দেশীয় ভেড়ার কোট, এমনকি তার গা থেকেও ভেড়ার মতো গন্ধ বেরোচ্ছিল। আর আমার পরনে ছিল সাদা ফুটকিওয়ালা একটি জাপানি সামুরাই কোট। সকলেরই গলায় ঝুলছিল কাঠের গুটিকার জপমালা, হরিণের চামড়া, বুট জুতো, ইউএস আর্মির পুরানো পোশাক আর স্টিলের ফ্রেমের বাঁধানো গোল কাচের চশমা পরিহিত লোকজন। সব মিলিয়ে সান ফ্রান্সিসকোর অলিক অবস্থাটি চরমভাবে মূর্ত হয়ে উঠেছিল। সেই দলটিতে কয়েকজন মাত্র স্বামীজিকে জানতেন, মুকুন্দ এবং তার স্ত্রী জানকী, রবীন্দ্রস্বরূপ, রায়রাম সকলেই নিউ ইয়র্ক থেকে এসেছিল, আর অ্যালেন গিন্সবার্গ সেখানে ছিল। তার কয়েকদিন আগে সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট পার্কে অ্যালেন হিউম্যান বিইন নামক একটি জনসভার নেতৃত্ব করেছিল। সেখানে প্রায় 2 লক্ষ লোক সমবেত হয়েছিল। সেই সম্বন্ধে সংবাদপত্রে বলা হয়েছিল সাম্প্রদায়িক জনসমাবেশ, আনন্দ উচ্ছল, শান্তি নৃত্য। মুকুন্দ সকলকে মনে করিয়ে দিল, স্বামীজি যখন গেট দিয়ে বেরিয়ে আসবেন তখন যদি তারা সকলে কীর্তন করে তাহলে তিনি খুব খুশি হবেন। তারা সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র জানত। তারা নিউ ইয়র্ক শহরের উদ্যানে স্বামীজির কীর্তন সম্বন্ধে শুনেছিল এবং হিপিদের কাগজ দি অরেকেল এ স্বামীজি এবং তার কীর্তন সম্বন্ধে আগে একটি খবর পেয়েছিল। আজ তারা গোল্ডেন গেট পার্কে সমবেত হয়েছিল। তাদের অধিকাংশ এসেছিল মুকুন্দের দেওয়া একটি পত্রে ছিল প্রভুপাদের আগমন সংবাদ জানতে পেরে। গাড়ির একটি মিছিল নিয়ে এয়ারপোর্টে আসার আগে তারা 1 ঘন্টার উপরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছিল। এখন তাদের অনেকেই মুকুন্দের পত্রের অনুরোধ অনুসারে হাতে ফুল এবং ধূপকাঠি নিয়ে স্বামীজির আগমনের প্রতীক্ষা করতে লাগলো। বিমান থেকে আগত যাত্রীরা বিমান থেকে নেমে এসে বিমানবন্দরের দরজা দিয়ে ঢুকে হাতে ফুল নিয়ে কীর্তনরত এই দলটিকে দেখে তাদের দিকে বিস্ময়াভিভূত দৃষ্টিতে তাকিয়ে রইল। কীর্তনকারীদের দৃষ্টি এই সমস্ত সাদামাটা পরিশ্রান্ত যাত্রীদের অতিক্রম করে সেই শেষ মানুষটিকে খুঁজতে লাগলো যার সেই প্লেনে আসার কথা। হঠাৎ তারা দেখলো উজ্জ্বল গৈরিক বসন পরিহিত সুবর্ণ জ্যোতিতে উদ্ভাসিত স্বামীজি তাদের দিকে এগিয়ে আসছেন। বিমানবন্দরের বাড়িটিতে প্রবেশের আগেই তিনি কীর্তনের শব্দ শুনতে পেয়েছিলেন এবং স্মিত হাস্যে তার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠেছিল। তিনি আনন্দিত ও বিস্মিত হয়েছিলেন। তাদের মুখের দিকে তাকিয়ে তিনি কয়েকজনকে মাত্র চিনতে পারলেন। তার এখানে আসার আগে, তার কিছু বলার আগেই প্রায় 50 জন মানুষ যে সেখানে সমবেত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে
তা দেখে তার হৃদয় আনন্দে ভরে উঠেছিল। হিপির দলটি দুটি সারিতে বিভক্ত হয়ে তাকে যাওয়ার পথ করে দিল। যখন তিনি তার সেই নবীন অনুগামীদের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন অসংখ্য হাত তাকে ফুল এবং গন্ধদ্রব্য নিবেদন করার মতো তার দিকে এগিয়ে এলো। তাদের সেই নৈবেদ্যগুলি হাতে নিয়ে তিনি হাসতে লাগলেন। বিস্মিত চোখে রণছোট তাকিয়ে রইল। একটি মস্ত বড় ফুলের তোড়া নিয়ে অ্যালেন গিন্সবার্গ এগিয়ে এলো এবং শিল প্রভুপাদ তার স্বাভাবিক মাধুর্য সহকারে সেটি গ্রহণ করলেন। তারপর শিল প্রভুপাদ তার সম্বর্ধনাকারীদের মধ্যে সেই উপহারগুলো বিতরণ করতে লাগলেন। বিমানবন্দরে দিয়ে শিল প্রভুপাদ হেঁটে যেতে লাগলেন, আর অল্প বয়সী ছেলে মেয়ের দলটি কীর্তন করতে করতে তার পিছন পিছন যেতে লাগলো। মালপত্র গ্রহণ করার জায়গায় তিনি যখন কিছুক্ষণের জন্য দাঁড়ালেন, তখন তিনি তার চারপাশে সকলের দিকে তাকিয়ে দেখলেন। হাত তুলে ইশারা করে তিনি সকলকে আরো উচ্চস্বরে কীর্তন করতে অনুরোধ করলেন এবং সেই দলটি হাততালি দিয়ে কীর্তনরত প্রভুপাদকে তাদের মাঝখানে পেয়ে প্রবল উদ্যমে উচ্চস্বরে কীর্তন করতে লাগলো। তার স্বাভাবিক মাধুর্য সহকারে তিনি দুহাত তুলে এবং পাশাপাশি ভাবে অঙ্গ সঞ্চালন পথ সঞ্চালন করে অত্যন্ত মধুরভাবে নাচতে লাগলেন। শিল প্রভুপাদ যতক্ষণ তার মালপত্রের জন্য প্রতীক্ষা করছিলেন, সেই দলটি ততক্ষণ তাকে ঘিরে কীর্তন করছিল। সেই কীর্তনে বিমানবন্দরে কর্মচারী এবং যাত্রীরা কেউ কেউ বিরক্ত হয়েছিল, কেউ কৌতুক অনুভব করছিল এবং কেউ অপ্রতিহত আনন্দে উদ্বেল হয়েছিল। তারপর তারা একটি কালো রঙের কেডিলাক ফিল্টোড গাড়িতে প্রভুপাদকে বিমানবন্দর থেকে নিয়ে এলো। মুকুন্দ এবং এলেন গিন্সবার্গ সহ তিনি পিছনের গদিতে বসলেন। গাড়ি চলতে শুরু না করা পর্যন্ত তিনি হাসি মুখে যারা পশ্চিম আমেরিকায় কৃষ্ণ ভাবনামৃত নিয়ে আসার জন্য তাকে স্বাগত জানাতে এসেছিলেন তাদের ফুল বিতরণ করতে লাগলেন। কেডিলাকটি ছিল হার্বে কোহেনের, যে প্রায় 1 বছর আগে স্বামীজিকে বাউরিতে তার ছাতের ঘরে থাকতে দিয়েছিল। হার্বে গাড়ি চালাচ্ছিল, কিন্তু তার মাথায় গাড়ি চালকের টুপি, সেটা যে সেলভেশন আর্মির দোকান থেকে কিনেছিল, এবং পরনে কালো সোট আর মুখ ভর্তি দাড়ি থাকার ফলে প্রভুপাদ তাকে চিনতে পারেনি। হার্বে কোথায়, তিনি জিজ্ঞেস করলেন। ও গাড়ি চালাচ্ছে, মুকুন্দ বলল। ও তুমি? আমি তোমাকে চিনতেই পারিনি। হার্বে হেসে বলল, সান ফ্রান্সিসকোয় স্বাগতম স্বামীজি। তার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতিনিধি রূপে পাশ্চাত্যের আরেকটি বড় শহরে এসে স্বামীজি গভীর আনন্দ অনুভব করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যত পশ্চিমে যাওয়া যায় মানুষ তত বেশি বিষয়ী হয়, কিন্তু তবু শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন যে সমস্ত পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনার অমৃত প্রসারিত হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু যে বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। সেই সম্বন্ধে শিল প্রভুপাদের অনেক গুরু ব্রাতাই মনে করতেন যে সেটি সাংকেতিক ভাবে গ্রহণ করতে হবে। তারা বলতেন, তা না হলে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার হবে, সেটি কি করে সম্ভব? কিন্তু শ্রী চৈতন্য দেবের সেই বাণীর প্রতি এবং পরমারাধ্য গুরুদেবের আদেশের প্রতি প্রভুপাদের গভীর বিশ্বাস ছিল। সুদূর পাশ্চাত্যে সান ফ্রান্সিসকো শহরে মানুষ ইতিমধ্যে কীর্তন করতে শুরু করেছে। তারা গভীর উৎসাহের সঙ্গে ফুল দিয়ে কীর্তন করতে করতে তাকে স্বাগত জানাতে এসেছে। সমস্ত পৃথিবীতে এইরকম অনেক শহর নিশ্চয়ই রয়েছে। মুকুন্দ এবং তার বন্ধুরা হেইট এসবেরি অঞ্চলে ফ্লেডেরিক স্ট্রিটে একটি মন্দির প্রতিষ্ঠা করেছিল। নিউ ইয়র্কের 26 সেকেন্ড এভিনিউর মতো এটিও ছিল রাস্তার উপর একটি ছোট্ট দোকান ঘর। ডিসপ্লে উইন্ডোর উপরে লেখা ছিল শ্রী শ্রী রাধা কৃষ্ণ টেম্পল। মুকুন্দ তার বন্ধুরা পাশেই একটি বাড়িতে স্বামীজির জন্য 3 কামরাওয়ালা একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করেছিল। সেটি ছিল রাস্তার ঠিক উপরে একটি ছোট্ট ফাঁকা জরাজীর্ণ অ্যাপার্টমেন্ট। ওকে ছিল ওকে প্রভুপাদ। ওকে ওকে দেখুন, মুকুন্দ প্রভুপাদ কিরকম ভালোবাসতো। তারা প্রভুপাদ যায়নি, অথচ প্রভুপাদের মানে কথার উপর কিরকম বিশ্বাস, কিরকম ভালোবাসা।
ওরা নিজেরা নিজেরা অলরেডি ওখানে দোকানঘর ভাড়া নিল। ওরা প্রপাত যেখানে দোকানঘর ভাড়া নিয়েছে ওই জন্য ওরা একটা দোকানঘর ভাড়া নিয়েছে ওখানে রাস্তার উপরে, ভাড়া নিয়ে ওটা রাধাকৃষ্ণ মদের নাম দিয়ে দিয়েছে। কিভাবে ওখানে প্রচার করে প্রপাতকে স্বাগত জানিয়েছে, প্রপাতের দ্বিতীয় প্রচারের স্থান। ভাবুন কিরকম মন মানসিকতা হলে এরকম অপরিচিত জায়গার মধ্যে গিয়ে এত সুন্দর প্রচার করতে পারে। সেটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়। ওকে। হুম। হরে কৃষ্ণ আমাদের প্রভু, যে একটা কথা লিখেছে এখানে প্রভু। হরে কৃষ্ণ প্রভু, বলেন। এই যে লিখেছেন আহ, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যত পশ্চিমে যাওয়া যায় মানুষ তত বিষয়ী হয়। এই কথাটার মানে কি? মানে পশ্চিমের লোকগুলি সব বিষয়ই, মানে পশ্চিম ও, মানে কোপা যেখানে গেছে আমেরিকা ওইসব জায়গায় ওখানকার আচ্ছা। লোকগুলি তো এমনিতে বিষয়ী। সত্যি কথা বলতে এমনি বিষয়ী ওরা। সবাই ধন সম্পদ ঐশ্বর্য নারী এসব নিয়ে পড়ে থাকে ওরা। প্রপাত গিয়েছে বলে না ওরা পরিবর্তন হলো না, তো বিষয়ই ছিল। এটাই তো বলছি। কিন্তু মহাপ্রভুর বাণীটাকেই সার্থক করার জন্য প্রভুপাত ওখানে গেছে, এটাই বোঝাচ্ছে। ওকে, আমি একটু পড়ি তাহলে। শিলা প্রভুপাত 518 নং ফ্যাডেরিক স্ট্রিটের সেই দোকানঘরটিতে প্রবেশ করলেন, যার দেওয়ালগুলি কেবল কতকগুলি মাদ্রাজি কাপড় দিয়ে সাজানো হয়েছিল। তার পিছনে পিছনে অনেকগুলি গাড়ি বোঝাই ভক্ত এবং অনুসন্ধিৎসু জনগণ এসে উপস্থিত হয়েছিল। আসনে উপবেশন করে তিনি কীর্তন করেছিলেন। তারপরে ভগবত তত্ত্ব সম্বন্ধে ভাষণ দিয়ে সকলকে কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করতে আমন্ত্রণ জানিয়েছিলেন। ভাষণের পর তিনি দোকানঘরটি ছেড়ে পাশের বাড়ির 3 তলায় তার অ্যাপার্টমেন্টে প্রবেশ করলেন। যখন তিনি সেই 32 নং অ্যাপার্টমেন্টটিতে প্রবেশ করলেন, তখন তার পিছন পিছন তার প্রতি শ্রদ্ধাশীল মানুষ আর ভক্তরাই কেবল এলো না। দ্য ক্রনিকল এবং দ্য এক্সামিনার প্রমুখ সান ফ্রান্সিসকোর প্রধান প্রধান সংবাদপত্রগুলির রিপোর্টাররাও সেখানে এসে উপস্থিত হলো। ভক্তরা যখন তার জন্য রান্না করেছিল এবং রণছোট তার জিনিসপত্র গুছিয়ে রাখছিল, তখন স্বামীজি মেঝেতে উপবিষ্ট রিপোর্টারদের সঙ্গে কথা বলছিলেন। দেখুন প্রচার কি করে শুরু হয়ে গেছে। রিপোর্টার প্রশ্ন করছে প্রভুপাতকে, নিচে আপনি বলেছিলেন যে এই কৃষ্ণ ভাবনায় সকলকে আপনি নিমন্ত্রণ জানাচ্ছেন। তার অর্থ কি আপনি হিট এসবেরির সন্ন্যসারাদের এবং যথেচ্ছারী বিটনিকদের আহ্বান করছেন? প্রভুপাত বলছে, হ্যাঁ, সকলকে, এমনকি আপনাকেও। দেখুন, এবং অন্য সকলকেও, তা সে অ্যাসিড হ্যাট হোক বা হিপি হোক আর আর যা কিছুই হোক না কেন, তাতে কিছুই আসে যায় না। কিন্তু সে যখন একবার এই শিক্ষা গ্রহণ করে, তখন তার আমূল পরিবর্তন হয়। পূর্বে সে যাই থাকুক না কেন তাতে কিছু যায় আসে না। রিপোর্টার, আপনার এই আন্দোলনের সদস্য হতে হলে মানুষকে কি করতে হয়? প্রথম প্রশ্ন করেছে তিনি। প্রভুপাত বলছে 4টা নিয়ম রয়েছে। আমি আমার শিষ্যদের অবৈধ স্ত্রী সঙ্গ করতে দিই না, আমি তাদের কোন রকম নেশা করতে দিই না, এমনকি কফি, চা এবং সিগারেটও নয়। আমি মাছ মাংস খেতে দিই না এবং জুয়া পাশা ইত্যাদি খেলতে দিই না। রিপোর্টার বলছেন, এলএসডি, গাঁজা, সরস এবং অন্য চেতনানাশক দ্রব্যগুলি কি এই নিষেধের মধ্যে পড়ছে না? প্রভুপাত বলছে, এলএসডি কেও আমি মাদক দ্রব্য বলেই মনে করি। আমি আমার কোনো শিষ্যকেই সেগুলি অথবা অন্য কোনো মাদক দ্রব্য গ্রহণ করতে দিই না। আমি আমার শিষ্যদের খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে
ভোরবেলা স্নান করতে এবং প্রতিদিন 3 বার প্রার্থনা সবাই মিলিত হতে শিক্ষা দিই। আমাদের এই সম্প্রদায়টি তপশ্চর্যার সম্প্রদায়। খুব সুন্দর পয়েন্ট এটা। প্রপাত বলছে আমার এই সম্প্রদায় কিসের সম্প্রদায়? তপশ্চর্যার সম্প্রদায়। এটি হচ্ছে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার বৈজ্ঞানিক পন্থা। মানে বুঝুন ভালো করে। শিল প্রভুপাদ যদিও দেখেছেন যে সাংবাদিকরা সাধারণত তার দর্শনের কথা উল্লেখ করে না, কিন্তু তবুও তাদের কাছে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার সুযোগ তিনি ছাড়তে চান না। বলে না, আমরা টাকা দিয়ে সাংবাদিকদের পাই না, আর এখন যেহেতু ফ্রিতে আসছে প্রভুপাদের কাছে, প্রভুপাদ এই সুযোগেই এদের মাধ্যমেই এই কৃষ্ণ ভাবনাতে প্রচার করতে হবে। কিরকম বুদ্ধি দেখুন। রিপোর্টারেরা যদিও দর্শন নিয়ে মাথা ঘামাতে চায় না, তবুও তার শিষ্যরা তা চায়। তিনি বলে চলেন, আধুনিক সভ্যতার সবচেয়ে বড় ভ্রান্তি হচ্ছে অপরের সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করা। তার ফলে এক অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হচ্ছে। ভগবান হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের সবকিছুর মালিক। মানুষ যখন জানতে পারে যে ভগবান হচ্ছেন পরমধীশ্বর, সমস্ত জীবের পরম বন্ধু এবং সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, তখন কেবল এই পৃথিবীতে শান্তি আসতে পারে। রিপোর্টার চলে যাওয়ার পর শ্রীল প্রভুপাদ তার অল্প বয়সী অনুগামীদের সঙ্গে কথা বলতে থাকেন। মুকুন্দ বেশ লম্বা চুল ও দাড়ি রেখেছিল, আর তার গলায় ছিল দীক্ষার সময় প্রভুপাদের দেওয়া বড় বড় লাল গুটিকা বিশিষ্ট জপমালা। তার মানে তখনকার দিনে জপথলিবান এত ছিল না, ওদের জপমালাটা গলায় ঝুলে রাখত। সে তার কয়েকজন বন্ধুর সঙ্গে ছিল প্রভুপাদের পরিচয় করিয়ে দিল এবং বলল যে তারা সকলে একসঙ্গে থাকে এবং তারা সান ফ্রান্সিসকোর যুবক সমাজে ছিল প্রভুপাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারের কাজে তাকে সাহায্য করতে চায়। মুকুন্দের স্ত্রী জানকী প্রভুপাদকে তার বিমান যাত্রা সম্বন্ধে জিজ্ঞাসা করলো। দেখুন, এই দুজনেই কিন্তু সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছে। একটা হচ্ছে মুকুন্দ, আর হচ্ছে মুকুন্দের স্ত্রী জানকী। স্বামী স্ত্রী কত সুন্দর প্রভুপাদকে প্রচারে সহযোগিতা করেছে দেখুন। আর আমরা স্বামী করলে স্ত্রী বাধা দেবে, স্ত্রী করলে স্বামী বাধা দেবে, শুধু খাই দাই ঘুমাই, চলো, এই শান্তি আমাদের। আর এদের ভাবনা দেখুন, ওই জন্য সাকসেস হয়েছে। তিনি তাকে বলেছিলেন কানে বায়ুর চাপ ছাড়া সেই ভ্রমণ বেশ সুন্দর হয়েছে। তিনি বলেছিলেন বাড়িগুলিকে ঠিক দেশলাইয়ের বাক্সের মতো দেখায়। প্রভুপাদ বলছে বিমান থেকে যে বাড়িগুলি দেখছে দেশলাইয়ের বাক্সের মতো লাগছে। তারপর তার বিদ্যাঙ্গষ্ট আর তর্জনী দিয়ে একটি ছোট্ট দেশলাইয়ের বাক্সের মাপ তিনি দেখিয়েছিলেন। তিনি দেওয়ালে হেলান দিলেন এবং তার গলার মালাগুলি খুলে ফেলতে লাগলেন। অবশেষে যখন অতি সাধারণ অল্প দামি একটি ছোট্ট ঘণ্টা বিশিষ্ট কণ্ঠহার তার গলায় অবশিষ্ট ছিল, তখন প্রভুপাদ সেটি তুলে তার কারুকার্য দেখতে লাগলেন এবং সেটি নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন। তারপর সকলের দিকে তাকিয়ে তিনি বললেন, এটি একটি বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ ভক্তিবরে এটি বানানো হয়েছে। তিনি আগ্রহ সহকারে সেই কণ্ঠহারটি দেখতে লাগলেন, যেন সেদিন তিনি যা পেয়েছিলেন তার মধ্যে সেটি ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ। একটা জিনিস দেখুন, মুকুন্দ আর জানকী এই দুইজন প্রভুপাদকে প্রথম সহযোগিতার হাত বাড়িয়েছেন তারা অন্য জায়গায় প্রচার করতে গিয়ে। আর প্রভুপাদ তাদের প্রতি কিরকম সন্তুষ্ট দেখুন। এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত। এই গৃহস্থ হওয়া সত্ত্বেও তারা কিভাবে প্রভুপাদকে খুশি করবে এটাই চিন্তা। আমাদেরও সেরকম ভাবনা হওয়া উচিত। আমরা আমাদের গুরুদেবকে কি করে সন্তুষ্ট করবো সেটি চিন্তা আমাদের হওয়া উচিত।
যেন প্রসারের প্রতি আমাদেরকে আকৃষ্ট হতে হবে। ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। বৈশ্ব প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো প্রণাম পাবন বৈষ্ণব। অনন্তর বৈশ্য বৃন্দা কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।